সবাইকে চ্যানেলে আবার স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইলের সিজলিং বিফ। এই সিজলিং বিফ আমাদের সবারই কম বেশি পছন্দ, কিন্তু খুব সহজে আপনি কিন্তু এটা বাসায় তৈরি করে নিতে পারেন। তবে সিজলিং ট্রে না থাকলে কী করবেন সেটাও আপনাদেরকে বলে দিব। সিজলিং ট্রে ছাড়াও কীভাবে এই সিজলিং বিফটা আপনারা সার্ভ করতে পারবেন। আর ভিডিও শেষে ব্লুপার্স দেখতে ভুলবেন না। একটা রেসিপি তৈরি করতে কত ধরনের অঘটন ঘটে সেটাই জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। আর সামনে যেহেতু ঈদ আসছে, মানে কোরবানি ঈদ, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাই। এখানে আমি প্রায় ১ কেজির মতো বোনলেস গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় ছাড়া গরুর মাংসটা নিতে হবে আমাদেরকে, আর এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর মাংসে যেন কোনো পানি না থাকে সেটাও মেক শিওর করতে হবে। এরপরে আমি এখানে ১ টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো পাপরিকা গুঁড়ো। সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় ১ টেবিল চামচের মতো। এরপরে এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, কারণ এটা কিন্তু মাংসটাকে অনেক বেশি ময়েস্ট করবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি বুঝে শুনেই দিচ্ছি, যেহেতু এখানে সয়া সসেও লবণ থাকে, এজন্য খুব একটা বেশি দিলাম না। আর সেই সাথে একটি ডিম ভেঙে অ্যাড করে নিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে রেখে দিতে হবে ১ দিনের জন্য। ১ দিনের জন্য রাখতে পারলে তো খুবই ভালো, তবে হাতে সময় না থাকলে আপনারা ৫ থেকে ৬ ঘন্টাও রাখতে পারেন। আমার ম্যারিনেট করা মাংসটাকে আমি র‍্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ১ দিনের জন্য। ১ দিন পর এই ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বের করে নিলাম। ম্যারিনেট করা এই মাংসের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচের মতো অ্যারারুট বা কর্নস্টার্চ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম করে নিয়েই ভাজতে হবে। বেশি জোরে দিলে কিন্তু এগুলা পুড়ে যাবে আর ভেতরে ভালো করে সিদ্ধ হবে না। এগুলা ভাজা হতে হতে চলুন আমরা একটা সস তৈরি করে নিই। বাটিতে নিয়ে নিলাম ৩ টেবিল চামচের মতো টমেটো সস। চিলি সস দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সেই সাথে সয়া সস দিচ্ছি ১.৫ টেবিল চামচ, আর সাথে ওয়েস্টার সসও থাকবে, সেটা থাকবে ২ টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় ২ টেবিল চামচের মতো। চিলি পেস্ট দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, কিন্তু আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। আর সাথে একটু লবণও অ্যাড করে দিলাম, বেশি দিলাম না যেহেতু সসগুলোতেও লবণ থাকে। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। সাথে ব্ল্যাক পেপারও অ্যাড করে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় একটু লবণ লাগবে, লবণ দিতে পারেন, বা চিনি লাগলে চিনিও অ্যাড করে নিতে পারেন। সসটা মোটামুটি রেডি। এখন আমরা চুলায় চলে যাচ্ছি, দেখে আসি চলুন আমাদের বিফগুলার কী অবস্থা। এগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, ওগুলোকে ভেজে একদম কড়কড়ে করার দরকার নেই। মোটামুটি একটু ব্রাউন কালার আসলেই বা সিদ্ধ হয়ে আসলেই আপনারা এটা চুলা থেকে তুলে নিবেন। তো আমার এগুলো মোটামুটি হয়ে গেছে, আমি এগুলো এখন চুলা থেকে তুলে নিচ্ছি। মাংসগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেল থেকেই অল্প একটু তেল তুলে নিয়ে এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম রসুন কুচি। আর এই রসুন কুচিটাকে আমাদেরকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবার আমি যে বিফগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। রসুনের মধ্যে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি যে সসটা তৈরি করেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাই করা আছে। এখন আমি সসটাকে ভালোভাবে এই মাংসগুলোর সাথে মিশিয়ে নিব। সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে একে একে অ্যাড করে দিব কিছু ভেজিটেবল। এটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটি রেড ক্যাপসিকাম। এটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি।
দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। এই ধরনের খাবারগুলোতে শুকনো মরিচটা ব্যবহার করলে খুবই ভালো লাগে। আর একটি পেঁয়াজকে কিউব করে কেটে দিয়ে দিলাম আর সেই সাথে কিছু চিলিও অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। এবার এখানে আমি অ্যাড করে নিচ্ছি কারি পাতা, যেটা এই ধরনের খাবারগুলোতে টেস্টটা আরো বাড়ায়। কিন্তু আপনারা যদি এটার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর কি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে সবকিছু রান্না করে নিচ্ছি। তবে সবজিগুলো বেশি রান্না করা যাবে না, মানে ওভার কুক করা যাবে না, যেন একটু ক্রাঞ্চি থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এ ধরনের খাবারগুলোতে সবজিটা একটু ক্রাঞ্চি থাকলে খেতে খুব ভালো লাগে। আর এই ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো তো এমনিও খাওয়া যায়, তো এগুলো বেশি রান্না করার তেমন কিছুই নেই। চুলার উপরে সিজলিং ট্রে বসিয়ে দিলাম আর এটাকে খুবই ভালো করে আমি এখন গরম করে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে এই ট্রে গরম থাকতে থাকতেই আমাদেরকে এর মধ্যে বাটার অ্যাড করে নিতে হবে। বাসায় সিজলিং ট্রে না থাকলে কিভাবে সেটা পরিবেশন করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর এই সিজলিং ট্রেটা আমি কিনেছিলাম একটি বারবিকিউ শপ থেকে, তবে দোকানটার নাম আমার এখন মনে নেই। তবে এগুলা এ ধরনের সবগুলোতেই পাওয়া যায় যেখানে বারবিকিউর জিনিসগুলো কিনতে পাওয়া যায়। আপনারা একটু খোঁজ করে দেখলেই পেয়ে যাবেন। দামও কিন্তু খুব একটা বেশি হয় না। আর যাদের বাসায় সিজলিং ট্রে নেই তারা চাইলে এভাবে ছোট একটি ফ্রাই প্যান নিয়ে চুলায় ভালো করে গরম করে নিয়ে বাটার দিয়ে এভাবেও এই সিজলিং বিফটাকে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের সিজলিং বিফ। দেখলেন তো রেসিপিটি কত সহজ। বাসায় চাইলেই কিন্তু আমরা এ ধরনের খাবারগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি এতটুকুই ছিল, তো আমি বিদায় নিচ্ছি। আর আপনারা ব্লুপার্স দেখতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। অ্যারোরুট দিয়ে এটা মেখে নিতে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। অ্যারোরুট চিনিটা আমি আর একটু চিনি অ্যাড করছি, আমার কাছে মনে হচ্ছিল